একটা মানুষ যিনি রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারে বসেছিলেন, আজ সেই মানুষটি নিজের গায়ে চাপালেন একটি কালো গাউন, গলায় বাঁধলেন সাদা ব্যান্ড আর হেঁটে গেলেন সোজা আদালতের এজলাসে। ক্ষমতা হারানোর পর একজন রাজনীতিবিদ কি করেন? চুপ করে বসে থাকেন? দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, নাকি পরের নির্বাচনের জন্য অপেক্ষা করেন? কিন্তু এই মানুষটি এসবের কিছুই করলেন না। তিনি এমন একটি পথ বেছে নিলেন যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি। আর এই একটি মাত্র পদক্ষেপ পুরো রাজ্যের রাজনৈতিক হাওয়া ঘুরিয়ে দিয়েছে। কি ঘটেছিল আসলে? কেন এই নাটকীয় রূপান্তর? আর এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণটা জানলে আপনিও চমকে উঠবেন। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের ফলাফল যখন বেরিয়ে এলো তখন গোটা রাজ্য যেন একটা ভূমিকম্পে পরিণত হলো। 207 আসনের জয় পেয়ে বিজেপি এমন একটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো যা অনেকে কল্পনাও করতে পারেনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 1 দশকেরও বেশি সময় ধরে রাজ্য শাসন করেছে। তারা থমকে গেল মাত্র 80টি আসনে। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, 207 বনাম 80। এটা শুধু একটা নির্বাচনী পরাজয় নয়, এটা একটা রাজনৈতিক সুনামি। কিন্তু আসল ঝড় শুরু হলো ফলাফলের পরেই। যে কোনো নির্বাচনের একটা দল জেতে আর একটা হারে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু যা ঘটলো তারপর সেটাকে গণতন্ত্রের কোনো অধ্যায়ে লেখা যায় না। বিজয়ের উল্লাস যখন একটা নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে যায় তখন সেটার উৎসব থাকে না, সেটা হয়ে ওঠে প্রতিশোধ। আর পশ্চিমবঙ্গের মাটিতে ঠিক সেটি ঘটলো। নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তরে ভেসে আসতে লাগলো একের পর এক শিউরে ওঠা খবর। বিরোধী শিবিরের সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর, দোকানপাট লুটপাট, পরিবারের সদস্যদের উপর হামলা। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই সহিংসতার শিকার হচ্ছিলেন মূলত রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মুসলিম গোষ্ঠী। আর এখানে একটা প্রশ্ন তৈরি হয়, একটা নির্বাচনে জয় কেন কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের উপর ক্রোধে রূপ নিল? উত্তরটা খুঁজতে গেলে যে ছবিটা বেরিয়ে আসে সেটা অত্যন্ত অস্বস্তিকর। অভিযোগ করতে শুরু করলো যে মসজিদে আজান দেওয়ার উপর বাধা আসছে, নামাজ পড়তে গেলে বিঘ্ন ঘটাচ্ছে। সামনে পবিত্র ঈদুল আজহা, অথচ প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে কোরবানি করতে দেওয়া যাবে না। মুসলিম নারীদের পোশাকের উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর হুমকিটা এলো যখন প্রকাশ্যে জনসভা থেকে শোনা গেল ডিটেনশন ক্যাম্প আটকে রাখা বা সীমান্ত পেরিয়ে ঠেলে দেওয়ার কথা। একটা সংবিধান শাসিত দেশে নির্বাচনে জেতার পর এমন পরিস্থিতি কি কল্পনা করা যায়? আর এই সমস্ত অভিযোগের কেন্দ্রে একটাই নাম ঘুরে ফিরে আসছিল, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলেরই সবচেয়ে ঘনিষ্ঠ মুখ ছিলেন। আজ তিনি ক্ষমতার চেয়ারে বসে যে ভূমিকায় অবতীর্ণ হলেন বলে অভিযোগ, তার রীতিমতো শঙ্কার জন্ম দিয়েছে। ঠিক এই মুহূর্তে যখন পুরো রাজ্যে একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে হাতড়ে বেড়াচ্ছে, তখনই ঘটল সেই অভাবনীয় দৃশ্যটি। বৃহস্পতিবার সকাল 11টা, কলকাতা হাইকোর্ট। স্বাভাবিক দিনেও এখানে মানুষের ভিড় থাকে, কিন্তু সেদিন ভিড়টা ছিল সম্পূর্ণ আলাদা। একটা গাড়ি এসে থামলো, দরজা খোলা হলো, আর যিনি বেরিয়ে এলেন তাকে দেখে মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি সেই সাদা চেনা শাড়িতে নেই, হাওয়াই চটিতে নেই, গায়ে কালো অ্যাডভোকেট গাউন, গলায় সাদা ব্যান্ড, চোখে ইস্পাতের দৃঢ়তা। তিনি এসেছেন একজন আইনজীবী হিসেবে। মুখ্যমন্ত্রীর পদ নেই, কিন্তু লড়াই থামেনি। এই একটি দৃশ্য পুরো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিদ্যুতের চমকের মতো কেঁপে গেল। আইনি পটভূমিও বোঝা দরকার। তৃণমূলের বৈশিষ্ট্যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেও একজন আইনজীবী, তিনি এই ভোট পরবর্তী সহিংসতা এবং সংখ্যালঘুদের ওপর সংঘটিত আক্রমণের বিরুদ্ধে একটি জনসমর্থন দায়ের করেছেন হাইকোর্টে। আর সেই মামলার শুনানিতে সশরীরে উপস্থিত হলেন মমতা, শুধু একজন দর্শক হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবেও, নিজের মক্কেলের পক্ষে দাঁড়িয়ে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন নিজের গাউন পরে এজলাসে দাঁড়ান, তখন সেটা শুধু একটি মামলায় লড়া নয়, সেটা একটা রাজনৈতিক বিবৃতি, সেটা একটা বার্তা, সেটা একটা চ্যালেঞ্জ। আদালত থেকে বের হওয়ার সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। হাইকোর্ট চত্বরে কিছু মানুষ হঠাৎ চোর চোর স্লোগান তুলতে শুরু করলো। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন জাতীয় পর্যায়ের নেত্রী আদালত প্রাঙ্গণে এমন আচরণের শিকার হচ্ছেন, পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি থামলেন, বিচলিত হলেন না, বরং অত্যন্ত স্থির কণ্ঠে বললেন, এরা বিজেপির পরিকল্পিত লোক। আদালত চত্বরে এইভাবে অশান্তি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য। তিনি আরও যোগ করলেন, যারা এই স্লোগান দিচ্ছে তারা জানে না আসল চোর কারা।
আসল চোর তারাই যারা মানুষের ভোটের অধিকার চুরি করেছে। নিরাপত্তাকারীরা দ্রুত তাকে গাড়িতে তুলে কালীরঘাটের বাসভবনে নিয়ে গেলেন, কিন্তু ততক্ষণে যে বার্তাটা পৌঁছে গেছে সেটা ফিরিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতার এই পদক্ষেপ হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, এটা ছিল একটি সুপরিকল্পিত সুচিন্তিত রাজনৈতিক কৌশল। 207 বনাম 80 এই সংখ্যার হিসেবে তৃণমূলের জন্য রাজপথের আন্দোলনের সাফল্য পাওয়া অসম্ভব। ক্ষমতায় থাকা দলের কাছে আছে পুলিশ প্রশাসন, পেশি শক্তি। রাজপথের লড়াই করতে গেলে আরো রক্তপাত হবে এবং সহিংসতা বাড়বে। সেই পথ বেছে নিলে হয়তো আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতো। তাহলে কি করবেন মমতা? চুপ করে বসে থাকবেন? সেটাও তার চরিত্রে নেই। তিনি বেছে নিলেন তৃতীয় একটা পথ, আন্দোলন। সংবিধান, আইনের শাসন, এই পথটা ধীর কিন্তু শক্তিশালী। এই পথ হারানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু জেতার সম্ভাবনাও সমানভাবে রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পথ বেছে নেওয়ার মাধ্যমে তিনি পুরো দেশকে একটা বার্তা দিয়েছেন। গণতন্ত্র শেষ কথা বলে সংবিধান। রাস্তার জোর নয়, পেশি শক্তি নয়, শেষ পর্যন্ত আইনের কাছে সবার মাথা নত করে নেয়। আর এই বার্তাটি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, এই বার্তা পুরো ভারতবর্ষের জন্য। ভোটার তালিকা থেকে সুকৌশলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে হয়েছে। নির্বাচনে ইভিএম মেশিন নিয়ে প্রশ্ন উঠেছে, ভোটের দিনে বুথ দখল এবং ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। এসব অভিযোগের একটিকেও যদি প্রমাণিত হয় তাহলে এই বিশাল জয়ের ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে। আর মমতা ঠিক সেই জায়গাতে আঘাত করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জীবনে কিছু এমন প্রতিকূলতার মধ্যে তৈরি হয়েছে। 33 বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে তাকে কতটা লড়াই করতে হয়েছে সেটা বাংলার মানুষ ভোলেনি। সিন্ধুর নন্দীগ্রাম প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। মার খেয়েছেন, মাথা ফেটেছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু পিছু হটেননি কখনোই। আজকের এই আদালতের লড়াইয়েও তিনি একই মানসিকতার প্রতিফলন, শুধু ময়দান বদলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই আইনি লড়াই কি সত্যি কোনো ফলাফল বয়ে আনবে? তৃণমূল পর্যায়ের কর্মীরা যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পোড়ানো হচ্ছে, যাদের মারধর করা হচ্ছে, যাদের কাছে এই দৃশ্য একটা আশার আলো, তাদের নেত্রী পালিয়ে যায়নি, তাদের নেত্রী হাল ছেড়ে দেয়নি, বরং তিনি নতুন একটা অস্ত্র নিয়ে লড়ছেন। এবং সেই অস্ত্রটি হলো আইন। এটা একটা দলের জন্য মানসিকভাবে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আপনাকে রাজনীতির পণ্ডিত হতে হবে না। আর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তাদের কাছে এই মুহূর্তে মমতা একমাত্র কণ্ঠস্বর। যখন চারদিক থেকে হুমকি আসছে, যখন নিজেদের ধর্ম পালন করাটাও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের জন্য আদালতে দাঁড়াচ্ছেন। এই বিষয়টা তাদের কাছে কি অর্থ বহন করে সেটা একবার ভাবুন। এটা সবচেয়ে বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে বাংলার রাজনীতির ভবিষ্যৎ। একটা জিনিস কিন্তু পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, কিন্তু হার মানেননি। আর রাজনীতিতে হেরে যাওয়া এবং হার মানা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। যিনি হেরে গেছেন তিনি আবার ফিরে আসতে পারবেন, কিন্তু যিনি হার মেনে নিয়েছেন তার গল্প সেখানে শেষ। মমতার গল্প কি এখানে শেষ হচ্ছে, নাকি আসলে একটি নতুন অধ্যায় সবে শুরু হলো? সাদা শাড়ি থেকে কালো গাউন, মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে আদালতের বার, এই রূপান্তর কি শুধু একজন ব্যক্তির, নাকি এটা পুরো বাংলার গণতন্ত্রের একটা টার্নিং পয়েন্ট? আপনারা কি মনে করছেন? মমতার এই আইনি লড়াই কি সত্যি কিছু আদালতে বদলে দিতে পারে, নাকি ক্ষমতার দাপটের কাছে আইনও মাথা নোয়াবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখুন। ভিডিওটি শেয়ার করুন যেন সত্যটা সবার কাছে পৌঁছয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।